জানিয়ে শুরু করছি দৈনিক উপচারের বিশেষ আয়োজন নার্সিং ভর্তি যুদ্ধ। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আমানুল্লাহ আমান। আজকে আমাদের অতিথি হিসেবে যুক্ত হয়েছেন নেফ্রন নার্সিং ভর্তি কোচিং এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ আলমাস আলী। জনাব আলমাস আলী, নিশ্চয়ই আপনি ভালো আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন নার্সিং ভর্তি যুদ্ধে। ধন্যবাদ আপনাকে আজকে এরকম একটা জায়গায় আমাকে আমন্ত্রণ করার জন্য। শুরুতে আপনার কাছে আসতে চাই, যেহেতু নার্সিং এখন বেশ ডিমান্ডেবল একটা প্রফেশনে পরিণত হচ্ছে এবং দিনে দিনে এটার চাহিদা অনেক বাড়ছে। আপনি দীর্ঘদিন ধরে নার্সিং পেশার সাথে এবং এই শিক্ষার্থীদের সাথে আপনি আছেন। শুরুতে জানতে চাই, শিক্ষার্থীরা নার্সিং এ কেন আসবে, কেন নার্সিং এ তারা পড়ালেখা করবে? আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সবাই জীবিকা নির্বাহের জন্যই পড়াশোনা করে থাকি। মূলত যে গুটি কয়েক কিছু ভদ্রলোক যারা থাকে, যাদের ফিনান্সিয়াল সাপোর্ট থাকে, তারা দেখা যায় যে জ্ঞান অর্জনে আসেন। কিন্তু আমরা সম্পূর্ণটাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে মধ্যবিত্ত ফ্যামিলি, নিম্নবিত্তই অধিকাংশ, সবাই আমরা আসি এই পেশাতে জীবিকা নির্বাহের জন্য। কিন্তু নার্সিং পেশা এমন একটা বিষয় যেখানে আসলে আমরা জীবিকার পাশাপাশি মানব সেবা করার মতো একটা সুযোগ পাই। যে নার্সিং সেক্টরটা একসময় অনেকের কাছেই ইগনোর করতো সবাই, যে নার্সিং নাম শুনলে নাক ছিটকাতো। এখনো অনেকে এই বিষয়টা দেখে, কিন্তু তারপরে বর্তমানে যে নার্সিং এর বর্তমানে যে কন্ডিশন, এতে অনেক মেধাবী এই প্রফেশনে আসা শুরু করেছে, যে প্রফেশনের ভবিষ্যতের জন্য। এই প্রফেশনের বর্তমান যে ভবিষ্যৎ, সেটা যদি আমরা চিন্তা করি, আচ্ছা, ভবিষ্যৎ জানবো তার আগে আপনার কাছে জানতে চাই, বিগত 5 বছরের তুলনায় বর্তমানে কতটা এগিয়েছে নার্সিং? বিগত 5 বছরের তুলনায় নার্সিং যে পরিমাণ আপডেট হয়েছে, কারণ বর্তমানে নার্সিং এর অনেক সিনিয়রিটি পার্সনদের প্রথম শ্রেণীতে মর্যাদা দেওয়া হয়েছে এবং সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী তো এই নার্সিং প্রফেশনটাকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দান করেছেন। যেটা স্টার্টিং এ একটা এমপ্লয়ার যখন স্টার্টিং এ চাকরি শুরু করে, তখন সে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা কর্মকর্তা হিসেবে চাকরিতে জয়েন করবে। পরবর্তী সিনিয়র আপনি বলছিলেন যে নার্সিং এ আসবে, মূল কারণ হলো জনগণের সেবা করা, জনসেবার মতো একটা মহৎ কাজে সম্পৃক্ত হতে পারে। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, নার্সিং এ আসার ক্ষেত্রে, এই সেক্টরে পড়ালেখা করার ক্ষেত্রে কি কি যোগ্যতা থাকতে হবে এবং এটার প্রক্রিয়াটা কি? মূলত নার্সিং এ আসতে হলে সর্বপ্রথম যেটা বিষয়, সেটা হচ্ছে আপনাকে যে স্টুডেন্ট আসবে সেই স্টুডেন্টকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। যে সেটা সায়েন্স থেকে হোক, আর্টস থেকে হোক, কমার্স থেকে হোক, সেটা কারিগরি বোর্ড হতে পারে, উন্মুক্ত শিক্ষা বোর্ড হতে পারে, সেটা মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে পারে। কিন্তু মেন বিষয়টা হলো এখানে আমাদের আসতে হলে ইন্টারমিডিয়েট পাস করে আসতে হবে এবং আমাদের একটা নির্দিষ্ট সময়সীমা আছে। এখন দেখা যায় যে কারিগরি বোর্ডের অনেক প্রতিষ্ঠানে কিন্তু ইন্টারমিডিয়েট পাস করার 4 বছর 5 বছর পরেও কিন্তু ভর্তি হওয়া যায়, কিন্তু এখানে সেটা না। এখানে দেখা যায় যে এমন হতে পারে যে কোনো স্টুডেন্ট যদি ম্যাট্রিকে থার্ড টাইম হয়, অর্থাৎ তৃতীয়বার পরীক্ষা দিয়ে পাস করে, সে কিন্তু নার্সিং পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে না। নার্সিং এর মূল বিষয়টা হলো ম্যাট্রিকও 2 বছর রানিং হতে হবে, ইন্টারমিডিয়েটও 2 বছর রানিং হতে হবে, অর্থাৎ তৃতীয় বছর হয়ে গেলে সে কখনো অ্যাকসেপ্ট করতে পারবে না। যেটা এমন হতে পারে, প্রক্রিয়াটা যদি একটু খোলামেলা বলেন, কারা ভর্তি হতে পারবে এবং ভর্তির ক্ষেত্রে কি কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে? ভর্তি হতে পারবে সেই সব স্টুডেন্ট যারা আপনার বিগত 2 বছর আগে, অর্থাৎ এখন যদি এবার যদি ভর্তি পরীক্ষা হয় সেই অনুসারে, যেহেতু 2021 সাল, কিন্তু আমরা তো ভর্তি পরীক্ষা 21 সালে নিব না, কারণ আমার তো দৈর্ঘ্য হতে পারে 2020, সেই হিসেবে অর্থাৎ 2019 সালে যারা পরীক্ষা দিয়েছে ইন্টারমিডিয়েট, তাদেরকে ধরা হবে। সেই হিসেবে ধরা হলে এখানে আপনার এসএসসি ধরা হবে 2017 এবং 18, এবং ইন্টারমিডিয়েট ধরা হবে 19 এবং 20। এবং বিগত সালের যে ভর্তি প্রক্রিয়া ক্রাইটেরিয়া ছিল, এখন সেটা বাড়ানো হবে কিনা সেটা তো দেখতে পাচ্ছেন আপনারা। যে ভার্সিটিতে বলেন আর বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বলেন আর কৃষি বিশ্ববিদ্যালয় বলেন, সেখানে সব জায়গায় তো একটা নির্দিষ্ট আবেদনও বাড়ানো হয়েছে এবং নির্দিষ্ট একটা পরীক্ষার্থীদের একটা নির্দিষ্ট রেশিও বলে দেওয়া হয়েছে কারা কত স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। এবং সেই দৃষ্টিকোণ থেকে হয়তো এবার নার্সিং প্রফেশনের আপডেট হতে পারে, যেহেতু বর্তমানে পরীক্ষার্থী বেশি, কারণ যেহেতু এবার অটো পাস, যেখানে নার্সিং এর সরকারি বেসরকারি টোটাল সম্পূর্ণ সিট মিলে বর্তমানে আপনার যে ডিসেম্বর 2020-এর 1 তারিখ পর্যন্ত যে আসন সংখ্যা ছিল, সেটা হচ্ছে আপনার 27,050 জন। রিসেন্ট 2021 সালে এসেও অনেক বেসরকারি প্রতিষ্ঠান অনুমোদন দেওয়া হয়েছে, গভর্নমেন্টের কয়েকটি প্রতিষ্ঠান অনুমোদন দেওয়া হয়েছে, যেগুলো এখন প্রক্রিয়াধীন আছে। হয়তো আগামী ভর্তি প্রক্রিয়া তো 30,000 সামথিং হয়ে যাবে আসন সংখ্যা। এবং আপনি যেটা জানতে চাইলেন যে সেই বিষয়টা হলো, প্রশ্ন করেছেন যে কারা পরীক্ষা দিতে পারবে। এখানে পরীক্ষা দিতে পারবে আপনার সকল ডিপার্টমেন্ট, সেটা উন্মুক্ত শিক্ষা বোর্ড হোক, আর মাদ্রাসা শিক্ষা বোর্ড হোক, আর কারিগরি শিক্ষা বোর্ড, আর আমাদের জেনারেল প্রফেশন হোক। কিন্তু পাস করতে হবে ইন্টারমিডিয়েট, এবং ইন্টারমিডিয়েট পাস করতে হলে রানিং থাকতে হবে। যে কোন স্টুডেন্ট যদি ন্যূনতম কত গ্রেড থাকতে হবে এরকম ন্যূনতম বিগত সালে যে পয়েন্টটা ছিল, সেটা আপনার ডিপ্লোমা নার্সিং এর জন্য যে সর্বনিম্ন 2.5। আচ্ছা, আপনি বলছিলেন ডিপ্লোমা, এরকম নার্সিং এর কতগুলো কোর্স আছে? ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি, এরকম কতগুলো কোর্স আছে? নার্সিং এ বর্তমানে যদি একাডেমিক স্টাডি এ যদি দেখেন, তাহলে নার্সিং এর 3টা কোর্স পাওয়া যাবে, সেটা ডিপ্লোমা, বিএসসি এবং মিডওয়াইফারি।
তারপরে আপনাদের পোস্ট বেসিক আসবে, এমএস আসবে, হায়ার গ্রাজুয়েশনে যারা পার্ট গুলো আছে সম্পূর্ণটা এরপরে আসবে। কিন্তু স্টার্টিং শুরুতে একটা সময় ইন্টারমিডিয়েট পাস করে যেরকম অনার্স শুরু করেন, আচ্ছা, ইন্টারমিডিয়েট পাস করে যে কেউ কি ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারি যে কোনো কোর্সে ভর্তি হতে পারবে? যদি বিএসসি স্টুডেন্ট হতে যায় তাহলে জেনুইন সায়েন্স লাগবে, এবং জেনুইন সায়েন্স বলতে গেলে বায়োলজি মাস্টবি লাগবে। কারণ আমাদের কিন্তু অনেক কলেজে অনেক সায়েন্স স্টুডেন্টের কিন্তু বায়োলজি থাকে না। যে অনেক কলেজে পরিসংখ্যান থাকে, তারা চিন্তা করে শুধু ইঞ্জিনিয়ারিং এ পড়ার জন্য, কিন্তু নার্সিং এ বিএসসি করতে গেলে যে বায়োলজি মাস্টবি লাগবে, যে গণিত থাকার না থাকে বায়োলজি লাগবে। মাদ্রাসার শিক্ষার্থীরা কি অংশগ্রহণ করতে হ্যাঁ, পারবে? আমাদের কিন্তু সায়েন্স আছে, আপনার আমাদের শিক্ষার্থীরা বিএসসি আছে। আচ্ছা, আপনি কিছু তথ্য তুলে ধরছিলেন জনাব আলমাস আলী, আরো একটু স্পেসিফিক ভাবে যদি বলেন সারা দেশে কতগুলো নার্সিং কলেজ এবং ইনস্টিটিউট আছে এবং কত সংখ্যক শিক্ষার্থী এগুলোর বিপরীতে আবেদন করে এবং কতজন এখানে ভর্তি হওয়ার সুযোগ পায়? জি, এইবার বর্তমানে যে তালিকা গতবারের চাইতে এবার প্রতিষ্ঠান বাড়ানো হয়েছে, যেরকম বিএসসি প্রতিষ্ঠান এবার 5টা বাড়ানো হয়েছে নতুন করে, যেগুলো এখন পর্যন্ত আপনার আসন সংখ্যা দেওয়া হয় না, প্রক্রিয়াধীন আছে। আবার মিডওয়াইফারি একটা বাড়ানো হয়েছে এবং ডিপ্লোমা একটা বাড়ানো হয়েছে। এই হিসেবে ডিপ্লোমা প্রতিষ্ঠান জি 46টা এবং মিডওয়াইফারি প্রতিষ্ঠান আগে ছিল 41, বর্তমানে একটা বাড়ানো হয়েছে, এবং বিএসসি প্রতিষ্ঠান যেখানে ছিল 13টা, তারপরে নতুন করে আরো 5টা বাড়ানো হয়েছে, যেগুলোতে আসন সংখ্যা এখনো দেওয়া হয় নাই। আমি যদি টোটাল বলি সারা বাংলাদেশে যে সরকারি বেসরকারি কলেজ ইনস্টিটিউট সবকিছু মিলে আপনার বাংলাদেশে এখন বেসরকারি ইনস্টিটিউট আছে যেটা ডিপ্লোমা করতে পারবে, যেটাতে সেই প্রতিষ্ঠান সংখ্যা আছে এখন পর্যন্ত বর্তমান 271টা, যেটা আপনার ডিসেম্বর 2020 এর 1 ডিসেম্বর পর্যন্ত যেটা আপডেট করা হয়েছে নার্সিং এর যে কাউন্সিলের কি আছে বিএনসি, সেখানে তার পরবর্তী 2021 সালে আরো অনেক প্রতিষ্ঠান অনুমোদন দেওয়া হয়েছে, যেগুলো এখন তালিকায় আসে নাই। হয়তো আগামীতে আপডেট করলে এই হিসেবে দেখা যাবে প্রায় 3000 পার হয়ে গেছে স্টুডেন্ট সংখ্যা। এবং গতবার যেখানে প্রতিষ্ঠান সংখ্যা ছিল বেসরকারিতে মাত্র ডিপ্লোমায় 138টি, সেখানে এই একটা বছরে সেই প্রতিষ্ঠান দ্বিগুণ পরিমাণ পারমিশন দেওয়া হয়েছে এক বছরের মধ্যে। সেই হিসেবে গতবার যেখানে আপনার আসন সংখ্যার বিপরীতে যেখানে 5100 সামথিং আসন সংখ্যার বিপরীতে পরীক্ষা দেওয়া হয়েছিল প্রায় 59,000। যেবার যেটা আপনারা বুঝতেছেন যে অটো পাস অর্থাৎ নার্সিং এ বর্তমানে স্টুডেন্টদের একটা পরীক্ষা দেওয়ার সুযোগ, যে আপনি কম পয়েন্ট নিয়ে পরীক্ষা দিতে পারবেন, যে আপনার মেধার মূল্যায়ন করতে পারবেন। কারণ যেহেতু অটো পাস, এটা দেখা গেছে যে বিগত বছর তাদের জেএসসি বা এসএসসি রেজাল্টের পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু রেজাল্ট দেওয়া হয়েছে। এখন আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বলে দিয়েছে তাদেরও যে রেজাল্টের মাধ্যমে নেওয়া হবে, অর্থাৎ আবেদনের যোগ্যতা 2.5 ছিল, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় নেওয়া হবে রেজাল্টের মাধ্যমে। এই হিসেবে দেখা গেলে আমরা দেখতে পাই যে বাংলাদেশের একমাত্র প্রফেশন যেটা সর্বশেষ স্টুডেন্টদের আস্থার মানে জায়গাস্থল হয়ে উঠেছে, সেটা হচ্ছে নার্সিং, যেখানে যে মেধার একটা সুযোগ পাবে পরীক্ষা দিয়ে, যেটা রেজাল্ট যেটাই থাকছে কম পয়েন্টে যা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, কিন্তু অন্যান্য সেক্টরে কিন্তু আপনার রেজাল্টের মাধ্যমে নেওয়া হচ্ছে। যে হিসেবে আশা করা যায় যে এখানে এবারই 13 লাখ অটো পাস, এবং বিগত বছরের প্রায় 2.5 থেকে 3 লাখ স্টুডেন্ট যারা অকৃতকার্য হয়েছিল তারা এবার কিন্তু পাস করেছে। গত বছরের চেয়ে কি এবার ভর্তি যুদ্ধে কোনো ভিন্নতা লক্ষ্য করছেন? এখন পর্যন্ত যেটা প্রফেশন যেহেতু আপডেট হয়েছে, আলোচনা শুনি, কিন্তু কাগজ কলমে এখন আসে নাই। যে শুনি যে বর্তমানে প্রফেশনাল গ্রেডিং পয়েন্ট বাড়ানোর জন্য অনেক নার্সিং এর উদ্যতন কর্মকর্তারা এবং অনেক যারা নার্সিং এর আগে যারা বের হয়েছে বিভিন্ন সংগঠন যারা করতেছেন, এবং বর্তমানে আপনি জানেন যে নার্সিং থেকে কিন্তু বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে কিন্তু বাংলাদেশে একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে কিন্তু নার্সিং এর একটা ইউনিট আছে, যেখানে সিট সংখ্যা মাত্র 10টা, সেখানে কিন্তু বর্তমানে 3 জন সম্মানিত অধ্যাপক নিয়োগ দেওয়া হয়েছে নার্সিং সেক্টরের 3 জন। যে তাদের মধ্যে একজন আছেন যে রাজশাহীর একটা রাজশাহী নার্সিং কলেজে বের হওয়া কাপড়, তারপর আরেকজন আছেন আপনার ঢাকা থেকে যে আমরা সেই চাকরি আসবো জনাব আলমাস আলী। এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু একটা কোচিং সেন্টারের সাথে সম্পৃক্ত আছেন এবং সারা দেশে এটার বিস্তৃতি ঘটাচ্ছেন, দেশের বিভিন্ন জায়গায় আপনার যাওয়ার সুযোগ হয়, আপনার কাছে জানতে চাই আসলে যে সমস্ত শিক্ষার্থীরা সরকারি প্রতিষ্ঠানে পড়ে সরকারি নার্সিং এ এবং যারা বেসরকারি নার্সিং কলেজ এবং ইনস্টিটিউটে পড়ে, এদের মধ্যে চাকরির ক্ষেত্রে চাকরিতে যখন আবেদন করে কোনো বৈষম্য বা কোনো পিছটানের কোনো সম্ভাবনা কি থাকে বা গুরুত্ব কম দেওয়া হয়, এরকম কি কিছু হয়? না, বিষয় হচ্ছে যদি প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে যখন জবের ক্ষেত্রে যায়, অবশ্যই তাদেরকে সার্টিফিকেট ভেরিফাই করে যে আপনি সরকারি প্রতিষ্ঠান থেকে পাস করেছেন না বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাস করেছেন। তখন তো সব জায়গাতে একটা মানে আগে সার্টিফিকেট দেখা হয় আপনি কোথায় থেকে পাস করেছেন, কিন্তু গভর্নমেন্ট যখন ধরে তখন তো সেখানে মেধার মূল্যায়ন করা হয়, যে আপনি পরীক্ষা দিয়ে বর্তমানে যে এইবার ফার্স্ট টাইম যে পিএইচসি আন্ডারে নার্সিং এর চাকরির পরীক্ষা নেওয়া হচ্ছে, যেখানে যে ফার্স্ট টাইম 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, তারপরে 200 মার্কের যেটা প্রিলিমিনারি 200 মার্কের যেটা লিখিত পরীক্ষা হবে। সেই লিখিত পরীক্ষা যে গত ডেট ছিল সেটা তো আপনার করোনার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে, এবং আগামীতে সেটা কবে পরীক্ষা নেওয়া হবে সেটা পিএইচসি বলতে পারবেন। এবং তারপরে আপনার মৌখিক পরীক্ষা হবে, সেই মৌখিক পরীক্ষার মধ্যে চাকরি নির্ধারিত হবে। এবার এখানে বিষয়টা হলো যে স্টুডেন্ট সরকারিতে পড়ুক আর বেসরকারিতে পড়ুক এটা বড় কথা না, কারণ যেহেতু সার্টিফিকেট দিবে আপনার হচ্ছে নার্সিং কাউন্সিল, যেখানে
বেসরকারি প্রতিষ্ঠান অর্থাৎ প্রাইভেট প্রতিষ্ঠানে যদি পড়ে তাহলে তারা ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে পড়তে হবে, আর গভর্নমেন্ট প্রতিষ্ঠানে পড়লে প্রতি মাসে তাকে গভর্নমেন্ট থেকে একটা ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে। এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক দরিদ্র মেধাবী স্টুডেন্ট থাকে যারা গভর্নমেন্টের চান্স পেলে সরকারি খরচে পড়ালেখার সুযোগ পায়। চাকরির বিষয় যেহেতু চলে আসলো, এই মুহূর্তে আপনার কাছে সেটাই শুনতে চাই যে চাকরির চাহিদায় এই নার্সদের কতটা কদর রয়েছে এবং এদের ভবিষ্যৎটা কি আসলে? আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে থেকে শুরু করে সারা বিশ্বে যে WHO এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রেশিও হিসেবে একজন ডাক্তার থাকলে 3 জন নার্স থাকতে হবে একটা ডাক্তারের পিছনে। পরিপ্রেক্ষিতে আপনি আপনার পাশে যেহেতু রাজশাহী, এখানে যদি রাজশাহী মেডিকেলে যদি আপনি খোঁজ দিয়ে দেখেন যে পরিমাণ ডাক্তার আছে, আসলে সেই পরিমাণ ডাক্তার যদি 3 দিয়ে গুণ করা হয় সেই পরিমাণ নার্স কিন্তু নাই। এবং বর্তমানে এই নার্সিং প্রফেশনটা কিন্তু একটা সবার কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে। আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে শুধু জীবিকা নির্বাহের জন্য না, যে আপনার বর্তমানে যে মহামারী করোনা, এরকম জায়গায় যদি ভবিষ্যতে কোনো মহামারী আসে এরকম সাপোর্টের জন্য কিন্তু প্রত্যেক ফ্যামিলিতে একজন করে নার্স থাকা দরকার, যে নিজের পরিবারের সুস্বাস্থ্য কামনার জন্য, জীবিকা নির্বাহের জন্য। এবং আমরা দেখছি নার্সরা প্রথম শ্রেণীর যোদ্ধা হিসেবে করোনা মোকাবেলায় বেশ ভূমিকা রাখছেন এবং নার্সরাও কিন্তু অনেক আক্রান্ত হয়েছেন বাংলাদেশে, এটা আমরা দেখেছি। আক্রান্ত হয়েছে সে জায়গায় অবশ্যই নার্সদের অবদান স্মরণ করতেই হবে। অবশ্যই মাস্ট বি, কারণ এই পর্যন্ত আক্রান্ত হয়েছে 25 জন মরেও গেছে। কারণ সর্বপ্রথম যখন একটা করোনা রোগী একটা ল্যাবে যখন PCR ল্যাবে টেস্ট করতে যায়, সর্বপ্রথম কিন্তু সেটার ঝুঁকি নিয়ে কাজ করে একজন মেডিকেল টেকনোলজিস্ট। তিনি তার পেশেন্ট ল্যাবে করোনা টেস্ট করার পরে রেজাল্ট যখন দিবেন তখন সে করোনা আক্রান্তের পজিটিভ আসবে। তারপরে দেখা যাবে কি সেটার জন্য ডাক্তারকে প্রেসক্রিপশন করে দেয়, তার কিন্তু সর্বক্ষণে মানে দেখাশোনা দেখভাল থাকে কিন্তু নার্সদের উপরে। অর্থাৎ সার্বক্ষণ সে নার্স হিসেবে কাজ করতে, ঝুঁকির মধ্যে তারা তো অবশ্যই থাকবে। যেমন সবচেয়ে বড় ঝুঁকি যে এর মধ্যে তো 25 জন নার্স অলরেডি মরে গেছে। জি, আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনারা শুনছেন দৈনিক উপচারের বিশেষ আয়োজন নার্সিং ভর্তি যুদ্ধ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আমানুল্লাহ আমান। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ করতে চাই, আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন নেফ্রো নার্সিং ভর্তি কোচিং এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলমাস আলী। আমরা তার কাছে শুনছি আসলে নার্সিং পেশার ভবিষ্যৎটা কি এবং কারা এই পেশা আসতে পারবে, এই পেশা থেকে তারা কতদূর সামনে অগ্রসর হতে পারবে। জি জনাব আলমাস আলী, আপনার কাছে যেটা শুনছিলাম চাকরির চাহিদা বাংলাদেশে যেমন চাহিদা আছে, একটু যদি বলেন বাইরের দেশে বাংলাদেশের নার্সদের চাহিদা কতটা আছে? দেশের বাইরেও বাংলাদেশের নার্সের চাহিদা আছে। যে রিসেন্ট যে আপনার নার্সিং অধিদপ্তর থেকে এবং বিভিন্ন কোম্পানির যে প্রজেক্টের কাজগুলো থাকে তাদের অধীনে যে অনেক সার্কুলার দেওয়া হয় যে বিদেশে যাওয়ার জন্য, যে রিসেন্ট একটা সার্কুলার স্কলারশিপে যাওয়ার সুযোগ আছে। স্কলারশিপে যেখানে রিসেন্ট সার্কুলার আসছিল ইতালিতে আপনার 1,50,000 টাকা বেতনে চাকরি। তারপর একজন নার্সের বেতন 1,50,000 দেশের বাইরে ইতালিতে যে সুযোগটা ছিল এবার সার্কুলার আসছিল। আবার আপনার যে এখানে রোহিঙ্গা যে বাংলাদেশে যে বর্তমানে যে 7 লাখ 8 লাখ রোহিঙ্গা আছে সেখানে কিন্তু প্রজেক্টের বিভিন্ন সুযোগ যে 55-56,000 থেকে স্টার্টিং। আর আপনার যদি গভর্নমেন্ট নার্সিং এ যেখানে যায় সেখানে আপনারা কিন্তু 16,000 টাকা মূল স্কেলে তারা ঢুকতে পারে। সেখানে দেখা যায় 29,000 টাকা সামথিং তাদের একটা বেতন আসে। এছাড়া আপনি শুরুতে যেটা বলছিলেন দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেয়া হ্যাঁ, তাদের জয়েন করলে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে সুযোগটা দিয়েছেন যে নার্সিং প্রফেশনটাকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা। দেশের বাইরে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে, স্থায়ীভাবে চাকরির ব্যবস্থা আছে। জি অবশ্যই। আচ্ছা, শেষ পর্যায়ে এসে আপনার কাছে যেটা জানতে চাই, নার্সদের যেমন চাহিদা আছে, এই চাহিদা পূরণ করতে আসলে নার্সরা কতটা পারছে পেশাদারিত্বের জায়গা থেকে? তাদের কিছু বিষয় থেকেই যায়, যেটা একটা পেশাদারিত্ব দিতে গেলে আপনার সবকিছু দেখতে হবে যে সেখানে আপনি যে জায়গাতে ওনারা সাপোর্ট দিতে যাচ্ছেন সেই জায়গাতে যে পরিপূর্ণ সবকিছু ঠিক আছে কিনা। এবং আপনার আন্ডারে যখন একজন নার্স থাকবে সে হসপিটালে সবকিছু ঠিক আছে কিনা, আপনার সবকিছু ঠিক আছে, আপনার স্বেচ্ছায় কাজ করতে চাচ্ছেন, কিন্তু সেখানে যদি সবকিছু অ্যারেঞ্জমেন্ট ঠিক না থাকে তাহলে তো অবশ্যই সেখানে মূল সেবা দেওয়া সম্ভব না আপনার চাইলেও। কিন্তু বর্তমানে যে ঢাকা মেডিকেল কলেজের যে পরিচালক জনাব শাসনি যে ব্রিগেডিয়ার স্যার, উনি কিন্তু নার্সিংদের বলেছেন যে 6 মাসের বেশি থাকতে পারবেন না। সম্প্রতি আমরা এটার পরিপ্রেক্ষিতে আমার একটু নেগেটিভ মতবাদ আছে, যেহেতু সব হসপিটালে কিন্তু একরকম কিন্তু আপনি দেখবেন যে কোনো ইউনিট বা কোনো আন্তর্জাতিক স্বীকৃত কোনো সেরকম যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কিন্তু যন্ত্রপাতি সব জায়গায় নাই। এখন ঢাকা মেডিকেল কলেজে যেসব নার্সকে যে পরিমাণ ভাবে কাজ শেখানো হয় কিংবা যে জায়গাগুলোতে ইউনিটগুলোতে তাদেরকে শেখানো হয় গুরুত্বপূর্ণ আইসিইউ ডিপার্টমেন্টগুলোতে, এখন সেই নার্সকে যদি একটা উপজেলা পর্যায়ে দেওয়া হয় আর একটা উপজেলার নার্সকে নিয়ে সেখানে দেওয়া হয়, সেটা অবশ্যই সেখানে চিকিৎসা মান তো বিঘ্নিত হবে, কারণ একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সবকিছু থাকে না। যে দৃষ্টিকোণ থেকে এটা আমার কাছে যে কখনোই যুক্তিযুক্ত না।
জনাব আলমাস আলী, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, খুব অল্প সময়ে শেষ করব। আপনি যেটা শুরুতে বলছিলেন যে এখান থেকে পাশ করার পর তার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জয়েন করতে পারছে এবং সেরকম একটা আপনি বিবরণও দিচ্ছিলেন। রাজশাহী নার্সিং কলেজের একজন শিক্ষার্থী যশোরের একটা ভার্সিটিতে চাকরিতে যুক্ত হয়েছে। তো এই জায়গায় আপনি বলবেন বিএসসি যারা কমপ্লিট করবে এরপরে পরবর্তী সার্টিফিকেট এবং কি কি কোর্স তারা সম্পন্ন করে সে জায়গাগুলোতে চাকরির যোগ্যতা তারা অর্জন করতে পারে। মূল বিষয়টি হলো যে এবার সেখান থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে সর্বনিম্ন 5 বছরের চাকরির যোগ্যতা দেওয়া ছিল। তো বিএসসি নার্সিং এর যে বিষয়টা আসে, যে বিএসসি নার্সিং করলে এখানে আমরা কিন্তু যেটা শুরুতেই বললাম আপনাকে যে আমরা কিন্তু জীবিকা নির্বাহের জন্য আমরা সবাই পড়াশোনা করি, কিন্তু সেটাই আমি বলবো যে নার্সিং প্রফেশনটা যে সবার জন্য একটু গুরুত্বপূর্ণ। এই কারণে কারণ বিএসসি নার্সিং যারা পড়াশোনা করে, বিএসসি নার্সিং পড়াশোনা করলে তাকে কিন্তু ইউনিভার্সিটি থেকে একটা স্নাতক কোর্সের সনদ দেওয়া হয়, যেটা দিয়ে আপনি পরবর্তীতে যে প্রশাসনিক কোনো জায়গায় বিশেষ দিতে পারবেন, পাশাপাশি নার্সিং সেক্টরে এছাড়াও বিএসসি পরে এমএসসি পিএইচডি করার সেটা তো অবশ্যই আছে, কিন্তু বাংলাদেশ সরকারের পিএইচডি করার সুযোগ নেই, বাইরের দেশে গিয়ে সুযোগটা আছে। তো বাংলাদেশ সরকারের কোনো পিএইচডি করার আচ্ছা, সবশেষ আপনার কাছে এক বাক্যে শুনবো, অনেকে নার্সিং পেশা আসতে চাইলেও বিভিন্ন কাটাছেঁড়া এবং বিভৎস দৃশ্য, এছাড়াও রোগীদের কাছে যাওয়ার বিষয়ে সবকিছু মিলিয়ে অনেকের রুচিতে হয় না বা আসতে পারে না। আসলে অনেক সময় পারিবারিকভাবে বাধ্য করা হয়, আসতে বাধ্য হন। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? মূল বিষয়টি হলো যে সমাজের একটা বৈষম্য, একটা ইগনোরেন্স, একটা জায়গায় যে কোনো গার্জেন তার মেয়েকে ভর্তি করাবে, তখন কিন্তু পারিপার্শ্বিক তার প্রতিবেশী যারা থাকে তারা কিন্তু বলে এই কি জায়গায় দিচ্ছিস, তোর মেয়ে নার্স হবে, রক্ত মেয়ে কাটাকাটি করবে। আসলে আমাদের মূল বিষয়টা আমাদের সমাজ থেকে পরিবর্তন করতে হবে। তো যারা আগামীতে আসতে চায় আমি তাদেরকে বলবো যে নার্সিং প্রফেশনটা যে ইগনোর করার মতো আর নাই এখন বর্তমানে, শুধু একটা সেবার একটা জায়গায় মূল জায়গায় পরিণত হয়ে গেছে, যে এখানে কিন্তু চাইলেই যে ইগনোর করবে, চাইলে কিন্তু আসতে পারবে না, তাকে একটা ভর্তি প্রক্রিয়া যুদ্ধ দিয়ে এখানে আসতে হবে। এখানে দেখা যায় যে ম্যাক্সিমাম মেধাবী স্টুডেন্ট তারা কিন্তু চান্স পায় না। কারণ আমি আমার জায়গা থেকে, আমি আপনি শুরুতেই বললেন যে কোচিং, আমি রাজশাহীতে প্রায় দীর্ঘ 4 বছর থেকে কোচিং চালাই এবং আমি বাংলাদেশের প্রায় 19টি জেলায় আমার কোচিং এর শাখা আছে এবং গত বছর যেটা 2019 সালে ভর্তি পরীক্ষা হয়েছিল সেখানে জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করার সুযোগ পেয়েছিল নিউট্রন নার্সিং এর একজন স্টুডেন্ট। এবং সে কিন্তু আপনি দেখবেন যে রাজশাহীতে কিন্তু কেন সারা বাংলাদেশে অনেক বড় বড় কিন্তু সরকারি কলেজ আছে, তারপরেও তার কৃষ্ণপুর মহিলা কলেজ একটা লোকালয় একটা কলেজ, সেই কলেজের একটা মেয়ে যে সারা বাংলাদেশে 94 নাম্বার পেয়ে 100 এর মধ্যে 94 পেয়ে সে সারা বাংলাদেশ ফার্স্ট। এবং আরেকটা মেয়ে ছিল, সে হচ্ছে নিউট্রনের দিনাজপুর শাখা, দিনাজপুর নার্সিং কলেজ আছে, বীরঙ্গনা সুলতানা জামান, সে কিন্তু 94 পাইছিল, কিন্তু একাডেমিক স্কোরের কারণে যে একজন জাতীয় মেধায় প্রথম হয়েছেন, একজন 11তম পজিশনে আসছে জাতীয় মেধা তালিকায়। সেই দৃষ্টিকোণ থেকে যে নার্সিং বর্তমানে ইগনোর করার মতো কিছু নাই। যে বলবে যে নার্সিং খারাপ একটা প্রফেশন, এখানে পরীক্ষা দিলেই চান্স পাওয়া যায়, আমি তার কাছে চ্যালেঞ্জ করে দিব যে পরীক্ষা দিলেই নার্সিং এ চান্স পাওয়া যায় না, যে একটা নির্দিষ্ট যোগ্যতা থাকতে হয়, যে বেসিক ভালো না হলে কখনো নার্সিং এ চান্স পাওয়া যায় না। অনেক স্টুডেন্ট বলবে, আপনাদের অনেক স্টুডেন্টের হয়তো অনেক জায়গায় যান যে আপনি শুনবেন যে ইগনোর করে বলবেন তোরা নার্সিং এ পড়িস, নার্সিং কিন্তু পরীক্ষা দিলেই চান্স পাওয়া যায়, কিন্তু এটা কখনোই না। জনাব আলমাস আলী, আপনি অনেক মূল্যবান কথা বলছিলেন, অনেক তথ্য উপস্থাপন করেছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন দৈনিক উপচারের বিশেষ আয়োজন নার্সিং ভর্তি যুদ্ধ। এতক্ষণ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি আমানুল্লাহ আমান। আজকে আমাদের অতিথি হিসেবে যুক্ত ছিলেন নেফ্রন নার্সিং ভর্তি কোচিং এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলমাস আলী। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। তবে যাবার আগে বলে যেতে চাই সেই কথা, হতে হবে সভ্য, থাকতে হবে সজাগ, আর সচেতনতার বিকল্প নাই। সবাইকে অনেক ধন্যবাদ।